সবাইকে নমস্কার। আজকে এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, আপনাদেরকে আমরা বলেছিলাম যে আগামী কাল থেকে আমরা ধর্ণা শুরু করব, আজকে থেকে আমরা ধর্ণা শুরু করব, কিন্তু আগামীকাল থেকে ধর্ণা শুরু করব এবং আমরা মহামান্য আদালতে শরণাপন্ন হয়েছিলাম। মহামান্য আদালত আজকে শোনার বদলে আগামীকাল ভারতীয় জনতা পার্টির যে আবেদন, সেই আবেদন আগামীকাল 10:30টার সময় মহামান্য আদালত শুনবেন। সেই জন্য আমরা আইন মেনে বা নিয়ম মেনে আমাদের ধর্ণাটাকে একদিন পিছিয়ে দিচ্ছি। যদি কালকে খুব তাড়াতাড়ি আমরা ভার্ডিক্ট পেয়ে যাই বা ধর্ণার অনুমতি পেয়ে যাই, তাহলে হয়তো কালকেও আমরা সন্ধ্যাবেলা শুরু করতে পারবো ধর্ণা, নচেত আগামী পরশু থেকে শুরু করবো আমরা, এবং টানা 7 দিন আমরা ধর্ণা চালাবো। এবং 22 তারিখে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান আমরা যেটা রেখেছিলাম, সেই স্বাস্থ্য ভবন অভিযান হবে এবং স্বাস্থ্য ভবনকে আমরা সেই দিন পশ্চিমবঙ্গ সরকারকে নাড়িয়ে দেব। আমরা জোরদার আন্দোলনের মধ্য দিয়ে এটা প্রমাণ করব যে ভারতীয় জনতা পার্টি শুধু নয়, ভারতীয় জনতা পার্টির সাথে বাংলার সাধারণ মানুষ, জনমানুষ, তারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং তারা চায় যে অত্যাচারী সরকার নিপাত যাক। এবং এই অত্যাচারী সরকারের মাথা যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি হোম মিনিস্টার এবং অ্যাজ ওয়েল অ্যাজ তিনি আমাদের হেলথ মিনিস্টার, দুটোই গুরুত্বপূর্ণ মন্ত্রকের তিনি দায়িত্বে আছেন। সেই দায়িত্ব নিয়ে উনি তার পদ থেকে সরে যান, এবং সরে গেলে আপদ বিদেই হবে এক কথায়। আজকে আপনাদের সামনে আমি বিশেষ করে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে আমরা কয়েকটি প্রশ্ন, প্রায় 10 থেকে 14টি মতো, 10-12টি থেকে 14টি প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করতে চাই, তার উত্তর চাই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে। দেখুন, আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের স্বাস্থ্যমন্ত্রী এবং নিজেই তিনি হোম মিনিস্টার। আমরা এটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না উনি কেন সাইলেন্ট, যে আমরা যে প্রশ্নটা বারবার করছি, যে কার আদেশে পরিবারকে হেলথ দপ্তর থেকে বা সেই মেডিকেল কলেজ থেকে ফোন করে জানানো হয়েছিল যে আপনার মেয়ে সুসাইড করেছে। কিন্তু কারো ইনস্ট্রাকশন আছে, তাছাড়া তো এটা হতে পারে না সরকারি কাজ। ইনস্ট্রাকশনটা কার ছিল? অফিসিয়াল ইনস্ট্রাকশন কে দিয়েছিলেন? হেলথ মিনিস্টার দিয়েছিলেন, না হোম মিনিস্টার দিয়েছিলেন, না প্রিন্সিপাল দিয়েছিলেন? এই প্রশ্নটা অত্যন্ত জরুরি, উত্তর দেওয়া অত্যন্ত জরুরি। দ্বিতীয় যে প্রশ্নটি করতে চাই, যে ডেড বডি অনেকক্ষণ ধরে পড়েছিল আপনারা জানেন, সেই ডেড বডিতে প্রায় 15খানা মার্ক ছিল, ইঞ্জুরি ছিল, এক্সটার্নাল ইঞ্জুরি আমরা যাকে বলি। পুরো ম্যাট্রেস ব্লাড বা রক্ত দ্বারা আচ্ছাদিত ছিল, রক্ত ভরেছিল, লেগেছিল তাতে। তারপরেও কেন যে হেলথ ডিপার্টমেন্ট মার্ডারের কমপ্লেন লঞ্চ করতে না বলে আনন্যাচারাল ডেথ এই কমপ্লেন সেখানে রুজু করার কথা বলে? এই প্রশ্নটি অত্যন্ত জরুরি, কারণ মেডিকেল কলেজের মধ্যে ক্রাইম ঘটেছে, ডাক্তারবাবুরা আছে, প্রিন্সিপাল, সুপার, এমএসভিপি যাই বলুন না কেন, তারা সবাই ডাক্তার, তাদের সবার পোস্টমর্টেম করার অভিজ্ঞতা আছে। তারা গিয়ে সহজেই বুঝতে পারেন যে কোন জিনিসটা মার্ডার না, কোন জিনিসটা মার্ডার না। তৃতীয় যে প্রশ্নটি করতে চাই, গতকাল আমি সেই প্রশ্ন করেছি, বারবার করেছি, ফ্যামিলি করছে, যে কেন যে মা বাবাকে 3 ঘন্টা ওখানে পৌঁছানোর পর 3 থেকে 3.5 ঘন্টা মা বাবাকে আটকে রাখা হয়েছিল, দেখা করতে দেওয়া হয়নি, তার মানে মেয়ের বডিকে দেখতে দেওয়া হয়নি কেন? এই পুলিশের তরফ থেকে এই বাধা দেওয়াটার কারণ কি ছিল? কারণটা আমরা একটু জানতে চাই। এই প্রশ্নগুলো তো উঠছে, জনগণ ওঠাচ্ছে, আমরা উঠাচ্ছি। চতুর্থ যে প্রশ্ন, যে হসপিটালে ক্রাইম ঘটেছে এবং যে হসপিটালের কিছু কর্মচারী, ডাক্তার, তাদের রোল সন্দিগ্ধ, কে অপরাধী আমরা জানি না, কিন্তু তাদের রোল সন্দিগ্ধ, অথচ ধরনের হিনিয়াস ক্রাইমে সেখানেই কেন পোস্টমর্টমটা করানো হবে? পোস্টমর্টমটা কেন নিউট্রাল জায়গায় কেন করানো হবে?
ওই মেডিকেল কলেজ থেকে সরিয়ে অন্য কোনো মেডিকেল কলেজে করানো যেতে পারতো, রাজ্য সরকার মেডিকেল কলেজে করানো যেত। এরপরের যে প্রশ্নটি করতে চাই, যে প্রশ্নটি গতকাল থেকে খুব উঠেছে এবং তার আগে গার্জিয়ান বলেছে, আমরাও মিডিয়েশনে বলেছি, এবং যে ক্রিমেশন সেন্টার যেখানে দাহ করা হয়েছে বডি, শ্মশান, সেই শ্মশানের যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাকে পুলিশ তাড়াহুড়ো করছিল কেন বডি পুড়িয়ে দেবার জন্য, কেন তার উপর প্রেশার ছিল। এবং আমি যেদিন পরিবারের সাথে দেখা করি, পরিবারের সাথে কথা বললে আমি বুঝতে পারি যে সেই বডিকে তাড়াতাড়ি দাহ করার জন্য পুলিশ তাদেরকে চাপ দিয়েছে, এবং তারা নিজেরা বলেছে যে হ্যাঁ আমাদেরকে চাপ দেওয়া হচ্ছিল, কারো ফোন ধরতে দেওয়া হচ্ছিল না, এমনকি নট ইভেন দ্য ফোন কল ফ্রম মিডিয়ার ফোন কলও ধরতে দেওয়া হচ্ছিল না। কেন মিডিয়ার সাথে কথা বললেন? পুলিশ এই ধরনের প্রশ্ন কিন্তু সেই নির্যাতিতের মা বাবাকে করেছিল। এরপরে 6 নম্বর যে প্রশ্নটি আমরা করতে চাই, যে আমাদের হেলথ মিনিস্টারকে, সম্মানীয় হেলথ মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন, যে ওনাকে আমরা এই প্রশ্নটা করতে চাই, ডক্টর সঞ্জয় ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ, উনি কি এমন আকাশচুম্বী গগনচুম্বী কাজ করেছিলেন যে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার পর, অর্থাৎ আরজি করের প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে দেওয়ার পর পদত্যাগ উনি বলছেন, পদত্যাগ তো উনি করেননি, পদত্যাগের আগে তার মেমো বেরিয়েছে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, ড্রামা করা হয়েছে পদত্যাগে। আমরা সেই মেমো কালকে দেখিয়েছি আপনাদেরকে, আপনাদের কাছেও আছে সেই মেমো। 4 ঘন্টার মধ্যে তাকে আবার অন্য একটি মেডিকেল কলেজে প্রিন্সিপাল পদে বহাল তবিয়তে তাকে বসানো। কি এমন কাজ করেছেন উনি? নাকি উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সাথে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোনোভাবে সম্পর্কিত ব্যক্তি? আমরা জানি না, আমরা প্রশ্ন করছি, আমরা জানতে চাই, বাংলার মানুষ জানতে চাই যে আইদার উনি খুব ইনোভেটিভ কিছু করেছেন, দারুণ কাজ করেছেন। এর আগেও বিভিন্ন সময় পত্র পত্রিকায় তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠেছিল, তাতে পরীক্ষা ব্যবস্থায় দুর্নীতি, কোশ্চেন ফাঁস হওয়া থেকে শুরু করে অন্যান্য ডাক্তারদেরকে হেনস্থা করা, নানা ধরনের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। এবং আমরা এরপরে যে প্রশ্নটি করতে চাই, যে 14 তারিখ রাতে, অর্থাৎ 14-15 সন্ধিক্ষণে, যে কেন এতগুলো মানুষ হঠাৎ করে জড়ো হয়ে গেল, এবং তারা মূলত দেখতে পাচ্ছি, আমি যেটা পুলিশের কাছ থেকে যে অবজারভেশন আমরা পেয়েছি বা যারা অ্যারেস্টেড হয়েছে, তারা মূলত অতীন ঘোষের এলাকা থেকে এসেছিলেন, মূলত বেলগাছিয়া, কিছুটা আরজি করের পেছন দিকের। আমরা তো কলকাতার কাউন্সিলরদেরকে দেখি অত্যন্ত অ্যাক্টিভ, তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর বিশেষ করে, তারা তো নিজের ওয়ার্ডে একটা পাখি মরলেও তার খবর পেয়ে যান, কোথায় ফ্ল্যাট হচ্ছে তার খবর পেয়ে যান। তারপরে এত লোক জড়ো হয়ে গেল, সেই কাউন্সিলরও খবর পেলেন না, সেই পুলিশ যারা দায়িত্বে ছিলেন তারা খবর পেলেন না, এবং পুলিশকে কে ইনস্ট্রাকশন দিয়েছিল যে অপরাধীদেরকে ভেতরের ফ্রি রান দেওয়া হোক, যাও তোমরা যা পারো করো বাবা, তোমরা গিয়ে এটি মেডিকেল কলেজকে ভ্যান্ডালিজম করো। এবং সেদিন যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল, আমরা যে আরেকটি রেপ, মার্ডারের মতো ঘটনা আরো একাধিক দেখতে পাইনি, এটা আমাদের সৌভাগ্য, বাঙালি হিসেবে আমাদের সৌভাগ্য বলে মনে হয়। সেদিন এই ধরনের ঘটনা ঘটতে পারত, এবং যারা আন্দোলন করছিলেন তারা বলেছিলেন যে পুলিশ মহিলাদের টয়লেটে গিয়ে লুকোতে পর্যন্ত বাধ্য হয়েছিল, পুলিশের স্থিতি এরকম ছিল। এরপরের যে প্রশ্নটি, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের মিছিল অভিদীপ্তা পেরিয়ে মুকুন্দপুরের দিকে দলে দলে প্রতিবন্ধী বাচ্চা, বুড়ো হুইলচেয়ার স্ক্র্যাচ নিয়ে চলেছে। ওদের একটাই ভরসা, আন্দোলন করে শাসকের কোপে পড়ে তেমন কিছু আর হারাবার ভয় নেই।